চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই দেশের সব উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্ভব হবে বলে গত সোমবার সংসদে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বর্তমানে 1166 মেগাওয়াট ক্ষমতার 14টি কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে জানিয়ে তিনি সংসদে আরও বলছেন, দেশে 4,95,000 কিলোমিটার বিদ্যুৎ সরবরাহ লাইন বিদ্যমান রয়েছে। এছাড়া বর্তমানে বিদ্যুতের সিস্টেম লস 16.85% থেকে কমে 11.85 ভাগে দাঁড়িয়েছে বললেও গত 6 ফেব্রুয়ারি তিনি আবার বলেছেন, সাশ্রয়ী মূল্যে এবং নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করাই এখনো মূল চ্যালেঞ্জ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির তথ্য অনুযায়ী 2009 সালের জানুয়ারিতে বিদ্যুতের গড় উৎপাদন ব্যয় ছিল প্রতি ইউনিট 2 টাকা 61 পয়সা। বর্তমানে সেই ব্যয় 139% বেড়ে হয়েছে ইউনিট প্রতি 6 টাকা 25 পয়সা। এদিকে সঞ্চালন লাইন ও বিতরণ লাইনের পরিধি বাড়লেও বিদ্যুৎ উৎপাদনের তুলনায় উন্নতি কম হওয়ার এখনও দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট ঘটছেই। পিডিবির দাবি, তাদের কাছে যথেষ্ট বিদ্যুৎ থাকলেও তা সারা দেশে পৌঁছে দেওয়ার মতো সঞ্চালন লাইন, বিতরণ লাইন, ট্রান্সফরমার, বিদ্যুৎ উপকেন্দ্রের অভাব রয়েছে। এমন প্রেক্ষাপটে বিদ্যুৎ উৎপাদনের মতো বিদ্যুৎ সঞ্চালনেরও একটি অংশ বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ নিয়েছে সরকার। তবে বিশেষজ্ঞদের অনেকে এই প্রক্রিয়ার বিরোধিতা করে বলছেন, সঞ্চালন লাইন বেসরকারি খাতে দেওয়া হলে বিদ্যুতের দাম আরও বাড়বে। আজ বৃহস্পতিবার রাজকাহনের ফোন লাইন খোলা, প্রতিদিনের মতো ফেসবুক আর ইউটিউবে তা আছি। বিদ্যুতায়নের সমস্যা, সম্ভাবনা নিয়ে আপনাদের প্রশ্ন ও মতামতের উত্তর দিতে রাজকাহন স্টুডিওতে আছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ডক্টর এম শামসুল আলম এবং জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন। স্বাগত আপনাদের তিনজনকে। মন্ত্রী, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আপনি সংসদে বলেছেন সকল উপজেলা বিদ্যুতায়িত হবে এই ডিসেম্বরের মধ্যে। এটা কি ডেডলাইনের আগে হলো না পরে হলো? কারণ আমি দেখছিলাম যে 2014-তে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, আওয়ামী লীগের যে ইশতেহার, সেখানে আপনারা তো বলেছিলেন আগামী 5 বছরে, অর্থাৎ এই নির্বাচনের আগে ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। তার মানে তো তা পারেননি। হ্যাঁ, আমরা মোটামুটি 93% হয়ে গেছে। গত 5টি বছর বলা যায় অভূতপূর্ব সাফল্য। এই জন্য বলি যে কোনো দেশই, কিন্তু উদাহরণ হিসেবে কোরিয়া বা যে কোনো দেশে যারা খুব ডেভেলপমেন্ট কান্ট্রি, তারাও কিন্তু যে অবস্থা থেকে মাত্র 30% থেকে 40% থেকে, শহর ধরলে পরে 47% থেকে একটা 93%তে চলে আসা, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। এরকম হয় নাই। মানে 2014-তে ছিল 50%-এর নিচে 47%। হ্যাঁ, তো সেখান থেকে 93%-এ চলে আসছে। আচ্ছা, 5 বছরে। হ্যাঁ, সো আমরা চেষ্টা করতেছিলাম, বাট অবশ্যই লিমিটেশন আছে, যে সব কিছু পারতে হবে তা না। লিমিটেশন তো বাংলাদেশ এরকম অবস্থানগত ভৌগোলিক অবস্থাগত 500-700 রিভার, বিচ্ছিন্ন গ্রাম, আনপ্ল্যান রুরাল এরিয়া, আনপ্ল্যান আরবান এরিয়া, ইন্ডাস্ট্রি গ্রোথ হয়েছে ডিফারেন্টভাবে। তো এখানে সঞ্চালন লাইন নিয়ে কাজ করা, পাওয়ার প্ল্যান্টের জন্য অর্থ যোগান দেওয়া, পাওয়ার প্ল্যান্টের জন্য যে র মেটেরিয়াল লাগে, তেল বলেন, গ্যাস বলেন, সেগুলোর ব্যবস্থা করা, চ্যালেঞ্জ তো অবশ্যই। সেগুলো সব মাথায় নিয়ে 93% করা রিয়েলি, মানে আমি মনে করি যে খুবই অ্যাপ্রিসিয়েবল। এবং যেই জনবল 47% বিদ্যুতের জনবল ছিল, সেই জনবলই তো কাজ করছে। তাদের জনবল বাড়েনি, বেড়েছে, বাট ওই পুরনো ট্রেডিশনাল ইঞ্জিনিয়ারই তো রয়ে গেছে না। আমি রাতারাতি তো খুব এক্সপার্ট হাই প্রফেশনাল ইঞ্জিনিয়ার তো আর তৈরি হয়নি। তো ওদের এক্সপিরিয়েন্স নিয়ে তো আমার কাজ করতে হয়েছে। সো আমি মনে করি যে যা হয়েছে ভালো হয়েছে, যথেষ্ট বলতে পারি। সবার একটা এফোর্ট ছিল, এবং আমরা মনে করি যে এই আর কিছু অল্প এলাকা বাকি আছে, সেগুলি সেরে ফেলতে। মানে বাকিটা বা মূল চ্যালেঞ্জ কি ফেস করেছেন? মানে বিদ্যুৎ যথেষ্ট এখনো নাই আমাদের, নাকি বিদ্যুৎ মানে বিতরণ সঞ্চালনের মতো পরিকাঠামো এখনো গড়ে তুলতে পারেনি? এখানে সবচেয়ে বড় জিনিস হলো দুটো জিনিস আমরা যেটা ফেস করি এই ধরনের ইনফ্রাস্ট্রাকচারে। একটা হলো ফাইন্যান্স একটা বড় জায়গা, যেখানে প্রচুর অর্থ লাগে। 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে লাগে প্রায় 1.3 বিলিয়ন টু 1.4 বিলিয়ন ডলার, এবং প্রফেশনাল পিপল, হিউম্যান রিসোর্সেস। আমি যদি 1000 মেগাওয়াট যে বিদ্যুতের পাওয়ার প্ল্যান্ট বানাচ্ছি, বাংলাদেশে কারোর কোনো এক্সপিরিয়েন্স নাই, এই 1000 মেগাওয়াট বিদ্যুৎ চালাবে কে?
কারণ এই কদিন আগে তো 10 বছর আগে এটা 3000 মেগাওয়াট ছিল, সারা বাংলাদেশের উৎপাদন হতো। তো একটা পাওয়ার প্ল্যান্টই যখন 1000 মেগাওয়াট বানাবে, সেই পাওয়ার প্ল্যান্ট যারা পরিচালনা করবেন তার তো কোনোদিন এক্সপিরিয়েন্স নাই। এগুলি তো তৈরি হচ্ছে এখন, আমাদেরকে তো সেভাবে আমাদের চিন্তা করতে হচ্ছে যে লোকজন কোত্থেকে আনবো। আমরা বাইরের থেকে পাওয়ার প্ল্যান্টের জন্য এমডি হায়ার করছি রামপালে, যেরকম অন্য এলাকাতে আমরা চিন্তা করতেছি, এদেরকে এক্সপার্ট করে তোলার চেষ্টা করতেছি। সো তারপরে মনে করেন প্ল্যান অনুযায়ী কাজ করা, প্ল্যান অনুযায়ী সবসময় যে ঠিক হবে তা না, সময় ঠিকঠাক থাকবে। অর্থ বিলিয়ন ডলার। আমার যদি আগামী 5 বছরের মধ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সম্পূর্ণ করতে হয়, $30 বিলিয়ন লাগবে। $30 বিলিয়ন ইনভেস্টমেন্ট আকারে আসুক বা ডেট আকারে আসুক। ইতিমধ্যে প্রায় $21 বিলিয়ন বিদ্যুৎ খাতেই খালি খরচ হয়েছে, ইনভেস্টমেন্ট আকারে আসছে, ডেট আকারে আসছে। সো ট্রান্সমিশন হিউজ ইনভেস্টমেন্ট কাজ, এটা লং টার্ম ইনভেস্টমেন্ট, এটা রিটার্ন অনেক দেরিতে আসে। গভর্নমেন্ট যদি খরচ করে, আমাদের পকেট থেকে তো খরচ করবে। গভর্নমেন্ট ইতিমধ্যে 5-6 হাজার কোটি টাকা বছরে সাবসিডি করে প্রাইসটাকে ঠিক রাখার জন্য, বাফার টাইম দেওয়ার জন্য। আমি আপনার কাছে মন্ত্রী একটু ভালো করে বুঝবো যে আসলে তাহলে দীর্ঘমেয়াদে এই ব্যাপক ভর্তুকি দিয়ে বিপুল অঙ্কের টাকা খরচ করে এই বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াটা আমাদের জন্য লাভজনক হচ্ছে কিনা সেই হিসেব নিকেশ নিশ্চয়ই আপনারা করেছেন। একজন দর্শক আছেন ফোনে, আমি ফোনটা নিতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন, মতামত দিন। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরাও পরিষ্কার শুনছি, বলুন আপনার প্রশ্ন বা আমি মতামত। মন্ত্রী বাহাদুরের সাথে আবার একটু কথা। হ্যাঁ, আমি সরাসরি মন্ত্রী বাহাদুরের সাথে কথাটা বলতেছি শুনছেন উনি? যে আমার বিদ্যুৎ অফিসের পাশে আমার বাড়ি, এবং আমি 10 একর 11-12 একর টাকা দিচ্ছি বিদ্যুৎ রে, পল্লী বিদ্যুৎ অফিসে, হাজিগঞ্জ পল্লী বিদ্যুৎ 1। আমার কষ্ট হলো এই যে বিদ্যুৎ পাওয়ার জন্য গ্রাহকরা যেভাবে হয়রানি, অফিস হয়রানি করতেছে, দলীয় ভাবে নেতা কর্মীরা হয়রানি করতেছে, টাকার উৎস ছাড়া কোনো লাইন পাইতেছে না। এই তদারকি কে করবে? এমপি সাহেবের কাছে বলতে হবে। খুব দামি একটা প্রশ্ন করেছেন দর্শক। আমরা কোনো সুরা পাচ্ছি না। অসংখ্য ধন্যবাদ। আমি এই উত্তরটা নেব মন্ত্রীর কাছে, কিন্তু তার আগে আমি ডক্টর শামসুল আলম আপনার কাছে জানতে চাই যে এই বিদ্যুৎ উৎপাদনের দামের কথা প্রতিমন্ত্রী নিজেও বলছিলেন, কিন্তু এর মধ্যে দামটা তো বেড়ে গেছে আসলে চোখে পড়ার মতো। প্রতি ইউনিট আমি দেখছিলাম 2 টাকা 61 পয়সা করে খরচ হতো 2009 সালের জানুয়ারিতে, এখন খরচ হয় ইউনিট প্রতি 6 টাকা 25 পয়সা। এটা কি মানে এই দাম বৃদ্ধি মানে না করে আমরা আরো সাশ্রয়ীভাবে আসলে পারতাম বিদ্যুৎ উৎপাদন করে? আমি প্রথমেই যে প্রসঙ্গটা ধরে এসে আপনার উত্তরে যাব, মন্ত্রী মহোদয় এর উদ্ধৃতি দিয়ে আপনি কয়েকটা কথা সাইড করে গেছেন। প্রথম, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া সরকারের জন্য, বর্তমান নতুন সরকার যে মেয়াদ শুরু করেছে তার জন্য চ্যালেঞ্জ, এটা সরকার রিকগনাইজ করেছে। এটা আমাদের দীর্ঘদিনের কথা। মানে আপনি যে কথাটা বললেন মন্ত্রী মহোদয় বা সরকার, আমাদের বুঝের বিরুদ্ধে নন, মানে আমরা সমমেরুতে এখন অবস্থান করছি। এটা গেল একটা কথা। দ্বিতীয়ত কথা, যে দেশের উন্নয়নের মৌলিক ইন্ডিকেটর হচ্ছে, আমি মনে করি জিডিপি না, আমি মনে করি পার ক্যাপিটা বিদ্যুৎ কনজামশন, সবার ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, সবার ঘরে জ্বালানি পৌঁছে দেওয়া। যে কথাটা সরকারের এখন পর্যন্ত বিবেচনায় আসেনি, হয়তো পরিকল্পনায় আছে, চিন্তায় আছে, কিন্তু কথায় আসেনি। আমি মনে করি আজ থেকে এটা কথায় এসে যাক। স্বাস্থ্য, নারীর স্বাস্থ্য, পরিবারের স্বাস্থ্য, আমার প্রশ্ন হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনালের জায়গায় থাকুক। আমরা আমাদের উপলব্ধি দিয়ে যেটা বুঝতে পেরেছি যে আমাদের উন্নয়নের জায়গাটা কোনটা সুরক্ষিত করতে হবে, সেটা যদি বলতে হয় তাহলে বাড়িতে যেমন বিদ্যুৎ পৌঁছাইতে হবে, রান্নাঘরে তেমনি জ্বালানি পৌঁছাতে হবে। এই দুটো জিনিস যদি গ্রামের মানুষকে পৌঁছে দেওয়া যায় তাহলে আমি মনে করি সরকারের সার্থকতা অনেক ডিগ্রি বেড়ে যাবে। সুতরাং এই জায়গাটা জ্বালানি মন্ত্রী, আমি মনে করি জ্বালানি বিভাগ বা জ্বালানি মন্ত্রণালয় এবং মন্ত্রী সেই গাড়ি এবং সেই ড্রাইভিং সিটে উনি আছেন, আমরা তাকে সেই দিকে ফোকাস করতে বলবো। এইবার আসেন যে সরকার তার পরিকল্পনার মধ্যে আগে পেরেছে কি পরে পেরেছে সেটা বড় কথা না, প্রায়োরিটি দিয়েছে যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে হবে, এবং সেইটা নিয়ে ব্যাপক পয়সা খরচ করা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এইটা করতে যে বিগত 1 বছরে 4,500 কোটি টাকা ইনক্রিমেন্টাল ঘাটতি বেড়ে গেছে।
এই যে ঘাটতি, সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ দেওয়ার ব্যাপারটি যেটা দাঁড়াইছে, এইখানে ব্যালেন্স করা যায়নি, ভারসাম্য রাখা যায়নি, সেই বিষয়টির মধ্যে আমাদের আসা দরকার। সাশ্রয়ী মূল্যের ব্যাপারে যেটা ছিল যে 2014 সালে যখন সরকার ক্ষমতায় আসলো, তখন এসে দেখলো যে বিগত 6 বছরে ভার্চুয়ালি বিদ্যুৎ উৎপাদন প্রবৃদ্ধি নাই বললেই চলে। 100 কত মেগাওয়াট 2008-এ যখন আসলো, 2008-এ যখন আসলো, তখন এসে দ্রুত 6 মাসের মধ্যে আমাদের মিশ্র প্রতিক্রিয়া ছিল, যেভাবে না করে ওভাবে না করে, যাই হোক নিয়ে যে কস্টলি বিদ্যুৎ আনা হলো, তার কিন্তু 14টা প্ল্যান্ট এখনো রয়ে গেছে। এই 14টা প্ল্যান্ট মৌলিকভাবে আমরা হিসাব করে দেখেছি বছরে 1000 কোটি টাকা একেবারে ঢালাওভাবে তাদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই জায়গাটা আমি মনে করি যে এসবগুলো নিয়ে আমরা প্রচণ্ড সমালোচনা ঝড় তুলেছি, এখনো বলে যাচ্ছি। এসবের জন্য সরকারকে যত গালাগালি করতে আমরা কম ছাড়ি না, কিন্তু তার জন্য আমি মন্ত্রী মহোদয়কে দায়ী করব না। এটা হচ্ছে আমার, এটা বদন্যতা। মন্ত্রী অবশ্য সহনশীল মন্ত্রী। আমার একজন দর্শক আছেন ফোনে। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন, মতামত দিন। আমি সালাম আলাইকুম। আমি মন্ত্রী সাহেবের কাছে আমার পছন্দ হলে আজকে 30 বছর আমরা চট্টগ্রামের গ্যাস পাইতে কিনে আমার লাইন দিতে না, কিন্তু ওইখানে সব সিরিয়াস হয়ে গেছে। তো আমরা তো খুব অসুবিধা আছি। চট্টগ্রামে মন্ত্রী মহাশয় যদি আমাদেরকে একটু চান, আমাদের চট্টগ্রামবাসীকে যদি একটু মন্ত্রী হিসাব চাই, আমাদের ভালো বাকি। আমরা খুব কষ্ট আছি, ঠিক আছে। এই একই ধরনের চট্টগ্রামের হাটহাজারী থেকে এই দর্শক ফোন করে বলেন সব কাগজপত্র হয়ে গেছে, 5 বছর ধরে লাইন পাচ্ছেন না। এই প্রশ্নগুলো নিয়ে আমি আপনার কাছে ফিরবো। ডক্টর ইজাজ হোসেন, আমি আপনার কাছে জানতে চাই যে আমি পড়ছিলাম বিশেষজ্ঞদের কেউ ডক্টর আনু মোহাম্মদের আমি মন্তব্য পড়ছিলাম, তিনি বলছিলেন যে এই যে এত সাশ্রয়ী বিদ্যুৎ দেওয়া কখনো সম্ভব হবে না যদি সরকার আসলে সাগরের গ্যাস উত্তোলন না করে, মানে নিজের এবং নবায়নযোগ্য জ্বালানি, সৌর বর্জ্য, বায়ুবিদ্যুৎ, মানে এইগুলো দিয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা বাস্তবায়ন না করে আমরা এক রকমের বিদেশি কোম্পানির স্বার্থ মাথায় রেখে বিদ্যুৎ উৎপাদন করছি বলে দাম বাড়ছে। আপনি একমত? ওনারা তো ওনাদের নিজের চিন্তাধারা থেকে কথা বলেন। তো আমরা যেভাবে এইসব জিনিস অ্যানালিসিস করি, তাতে যেটা দেখব যে আসলে যে প্রাইমারি এনার্জি যেটা থেকে বিদ্যুৎটা হয়, সেটার কি অবস্থান আর তার প্রাইস। হ্যাঁ, এখন আমরা অনেকেই এটা ডিবেট করতে পারি যে আমাদের নিজস্ব গ্যাস আরও আছে, হ্যাঁ, এবং এটাকে আরও আহরণ করতে পারি এবং করা উচিত। কিন্তু কথা হচ্ছে যে আমাদের আছে কতখানি। হ্যাঁ, এখন আদৌ আছে কিনা, হ্যাঁ, সেটা আদৌ আছে কিনা সেটাও একটা প্রশ্ন। আমি বিশ্বাস করি আছে, কিন্তু থাকলেও এটা আমি মনে করি এটা একটা 5 ইয়ার, হ্যাঁ, 5 ইয়ার একটা একটা সাশ্রয়ের একটা তারপরে আমাদেরকে অবশ্যই আমরা যেই পথে যাচ্ছি এলএনজি পথে যেতে হবে। তো আমি মনে করি ওনারা যেই কমেন্টটা করেছে সেটা হয়তো একটা এই পিরিয়ডে হয়তো একটা কাজে লাগতো যদি আমরা সত্যি গভীর সমুদ্রেতে গ্যাস আবিষ্কার করতে পারতাম। আমি মনে করি সেখানে একটা ব্যর্থতা আছে। গভীর সমুদ্রেতে আবিষ্কারের যে চেষ্টা, যে এগুলা হয়নি, একেবারে হয়নি। এবং আমাদের প্রাইম মিনিস্টার মিয়ানমারের সাথে যে আমাদের ওই সীমা আমরা পেলাম, যেটা সমুদ্র জয় শুনলাম, সেটার সাথে সাথে যে আমরা যতটুকু এক্সপ্লোরেশন করতে পারিনি। এখানেও আমি মনে করি অনেক রকমের অসুবিধা আছে। আমাদের মাননীয় মন্ত্রী আমাদেরকে বলছিলেন যে তাদের যেরকম দক্ষতা দরকার, ক্যাপাবিলিটি টু ডু, এগুলো তো ওনারা তো উনি তার করাতে পারবেন না, উনি তো ডিরেক্টিভস দিবেন। হ্যাঁ, তো পেট্রো বাংলা যেসব করা দরকার ছিল, আমাদের এই যে বিদেশি জ্বালানি কিনে, ধরুন বিদেশি কয়লা কিনে দেশে কয়লা পুড়িয়ে সেই মানে ইলেকট্রিসিটি উৎপাদন, এটাই আমাদের আসলে একমাত্র। দেখেন এখানে খুব স্ট্রেঞ্জ, আনু মোহাম্মদ সাহেব এটা বললেন, বাট উনি কিন্তু নিজেই আবার আমাদের দেশে কয়লা উত্তোলন করতে দিচ্ছেন না। হ্যাঁ, আমাদের প্রফেসর শামসুল আলমও আছেন, ওনাদের বক্তব্য এখানে একটু খুব কমপ্লিকেটেড, যে উনি যদি দিতেন, আমরা তো খুবই অনেক চেষ্টা করেছি, আজকে অবশ্যই আমাদের নিজস্ব কয়লা দিয়ে বিদ্যুৎ তৈরি আরম্ভও হয়ে যেত এবং আমরা দেশেই সাশ্রয়ী মূল্যে পেতাম। তো সেটা ইনফ্যাক্ট আমি বলবো ওনাদেরই চাপে এবং অন্যান্য আরো যারা আছে আমরা পাইনি। তো একটা বিরাট একটা সাশ্রয়ী একটা সোর্স আমাদের বন্ধ। হ্যাঁ, আর আরেকটা সাশ্রয়ী সোর্স যেটা হচ্ছে আমাদের নিজস্ব গ্যাস, হ্যাঁ, ওইটাও আমাদের যথেষ্ট এই আহরণের চেষ্টার ব্যর্থতার ফলে আমরা ওটাকে হাতে পাচ্ছি না। এখন ফিউচারে ওনারা প্ল্যান নিয়েছে, দেখতে হবে এটা কতখানি পায়। কিন্তু কথা হচ্ছে আমরা এখন যেই পথে যাচ্ছি সেই পথে
বিদ্যুতের দাম এরকমই হবে। তবে ওনারা যদি এই যা যা করছেন এটা যদি আরো 5 ইয়ার্স আগে, ওনাদের ইমপ্লিমেন্টেশন প্ল্যান কিন্তু 5 ইয়ার্স ডিলেড, আপনি যদি সব হিসাব করেন, হ্যাঁ এখনো কুইক রেন্টাল এটা যদি আসতেন ওনার হাতে, যদি এসব থাকতো, তাহলে কিন্তু তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থাকতো না। তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র না থাকতো তাহলে আপনি অটোমেটিক্যালি আমরা বেশ সাশ্রয়ী মূল্যে পেয়ে যেতাম। মন্ত্রী, আপনার কাছে ফিরবো বিরতির পর। দর্শকের এই গ্রাহক পর্যায়ের এই অসুবিধাগুলো, মানুষ বিদ্যুৎ চাইছে যে দামেই হোক, সেটা কেন পাচ্ছে না, সেই প্রশ্ন নিয়ে আমি ফিরে একটা বিরতিতে যাচ্ছি। একটা বিরতি, ফিরে এলাম রাজকাহনে। নসরুল হামিদ, আমি আপনার কাছে জানতে চাই যে দুইজন গ্রাহক পরপর ফোন করলেন এবং তাতে মনে হলো আমরা যখন দাম, সঞ্চালন লাইন, দাম আরো বাড়ছে কেন, কোন মানে জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা উচিত, এগুলো নিয়ে আলাপ করছি। গ্রাহক পর্যায়ে আসলে মূল চিন্তা এখনো কেন বিদ্যুৎ পাচ্ছি না। এবং চট্টগ্রাম থেকে একজন, আরেকজন আরেক জায়গা থেকে ফোন করে বললেন যে মানে দলীয় লোকে ঝামেলা করছে, রাজনীতিবিদরা ঝামেলা করছেন, কিন্তু বিদ্যুৎ পাচ্ছেন না। নবনীতা, আমাদের গ্রাহক প্রায় 3,80,00,000। আমরা ধরে রাখতেছি আরো হয়তো 25-26 লক্ষ গ্রাহক আছে। তার মধ্যে তো 10% এরকম হওয়ার স্বাভাবিক কথা আমি মনে করতে পারি, কারণ অনেকের অনেক জায়গায় অনেক প্রবলেম হতে পারে, এবং এরকম না যে সব অফিসার ভালো, সেটা আমি বলতেছি না। যার জন্য কিছুদিন আগে আপনারা দেখছেন যে এখন আমরা বিদ্যুৎ কানেকশন দেওয়ার জন্য ঘরে ঘরে যাচ্ছি। পল্লী বিদ্যুতের থেকে ভ্যান গাড়ি ভাড়া করে দেওয়া হয়েছে, তৈরি করে দেওয়া হয়েছে, এখন বিদ্যুৎ দেওয়ার জন্য ঘরে ঘরে যাচ্ছে, তারা কেউ আসতেছে না, এরকম আমরা শুরু করেছি। তবে এটা উনি তার এলাকার যে পল্লী বিদ্যুতের যে অফিসার আছে তাদের কাছে কমপ্লেন করতে পারেন। আমার কাছে অনেক কমপ্লেন আসে, আমার ফেসবুকে, মেসেঞ্জারে। আমাদের ওখানকার এমপি সাহেব আছেন, সংসদ সদস্য, তাদের কাছে কমপ্লেন করতে পারেন। এটা করলে কিন্তু সমাধান হয়ে যাবে, এটা খুব অত কঠিন না। আমি তাদেরকে বলবো যে আপনারা এলাকার সংসদ সদস্যদের সাথে যোগাযোগ করেন যদি সমস্যা হয়। যে তাতেও কোনো লাভ হচ্ছে না। এমনিতে আমি এই কথাটি বোধহয় আপনাকে, এই যে নিজেরাই যাচ্ছেন, আপনার এই কথাটা আপনাকে সংসদেও বলতে শুনেছি, সংসদ সদস্যরা যাতে এই বিষয়টিতে ইনভলভ হন, সেটি কি আপনারা কোনোভাবে যুক্ত করেছেন তাদের? অনেক জায়গাতে সংসদ সদস্যরা নিজেরা বসছেন, কারণ তাদের সাথে আমি আলাপ করেছি। অনেক সময় কন্ট্রাক্টররা, করাপ্ট কন্ট্রাক্টর থাকে, তারা বিদ্যুতের কানেকশন দিতে গিয়ে গ্রামের লোকদেরকে বুঝায় যে তোমরা যদি টাকা না দাও তোমাদের বাড়িতে বিদ্যুৎ দেওয়া যাবে না। ইচ্ছা করে ডিলে করে, এক বাড়িতে দেয় আরেক বাড়িতে দেয় না, এরকম অনেক ঘটনা আছে। তো এটা ঘটা স্বাভাবিক। এখানে যদি সংসদ সদস্য সহ সবাই মিলে বসে এই কাজটা, কিন্তু অনেক দূর আমরা চেষ্টা করেছি, যে লোকাল যারা লিডার ছিল বা কমিউনিটি যারা মেম্বার ছিলেন, চেয়ারম্যান ছিলেন, তাদের সকলের সহযোগিতায় কিন্তু আমরা এত বড় গ্রাহকের একটা জায়গা তৈরি করেছি। কমপ্লেন তো আসে, দুর্নীতি এই পর্যায়ে অনেক কমপ্লেন ছিল আমাদের কাছে, এখন কমে আসছে। আমি বলি যে একদম শেষ হয় নাই তা না। একটা কথা আসছে এখানে, যে যেটা শামসুল ইসলাম স্যার বললেন যে আমাদের HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটা ডিপেন্ড করে যে বিদ্যুতের ব্যবহারটা কতখানি করি। আসলে তাই, যে কোনো দেশে আমরা যদি দেখি, একটা উন্নত দেশের ঘটনা, সে সিঙ্গাপুর, তার বিদ্যুতের ব্যবহার পার অ্যানাম, পার আওয়ার, পার পার্সন অ্যাবাউট 13,000 কিলোওয়াট বছরে পার অ্যানাম, পার আওয়ার। তাই তো স্যার, কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার বছরে না তো, কিলোওয়াট আওয়ার। আমরা ব্যবহার করি 450 কিলোওয়াট, 13,000 আর 450। একটা মিডল ইনকাম কান্ট্রিতে ব্যবহার করতে পারে কত, 1500, এরকমই 1500 কিলোওয়াট। তার মানে আমরা অনেক দূর যেতে হবে, 450 থেকে 1500 কিলোওয়াট। কিন্তু মন্ত্রী এখনো কুইক রেন্টাল থেকে বেরোতে পারলেন না, এখনো আসলে এই 16,000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা স্থায়ী মানে পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে করতে পারছি না। বড় বিষয়টা হলো আমি যে কথাটা আসতেছে, আমি চাচ্ছি বিদ্যুতের ব্যবহারটা বাড়ুক। এক, অন্ধকারে ঘরের থেকে আলোকিত ঘর বেটার, ঠিক না? সো আমাদেরকে বিদ্যুৎ দিতে হবে। এই বিদ্যুৎ দিলে কি হচ্ছে, কি জিনিস তৈরি হচ্ছে, এখানে যে অপরচুনিটি তৈরি হচ্ছে, সেটাই কুইক রেন্টাল বলো আর তেল বলো, তার থেকে অনেক বেশি, অনেক বেশি। আমরা যে প্ল্যানটা করেছিলাম 2009 সালে, যে শর্ট টার্মের জন্য দ্রুত আমাদেরকে বিদ্যুৎ আনতে হবে, তার জন্য সবচেয়ে বড় বেস্ট অপশন ছিল লিকুইড ফুয়েল। এই জন্য আমরা লিকুইড ফুয়েল নিয়ে আসছি। মিড প্ল্যান যেগুলো ছিল, সেগুলো আমরা কিছুটা বড় প্ল্যান করেছিলাম, যেগুলো গ্যাস বেসড, ডুয়েল ফুয়েল, আমরা কিছু
রিস্ট্রাকচার করব পাওয়ার প্ল্যানগুলোকে, সেগুলো কিন্তু আমরা কিছু কিছু সাকসেসফুল হয়েছে, কিছু কিছু পিছিয়ে গেছে। বড় পাওয়ার প্ল্যান্ট যেগুলো শুরু করার কথা ছিল, একটা কথা চিন্তা করে, বড় পাওয়ার প্ল্যান্ট মানে হিউজ ফাইন্যান্স। বাংলাদেশের জন্য এটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। 1000 একর জমি একর করে সেই নিচু জমিকে ভরাট করে পাওয়ার প্ল্যান্টের ট্রান্সমিশন লাইন তৈরি করে নেওয়ার, সেই 5 বছরে কিন্তু বড় পাওয়ার প্ল্যান্টগুলো আমরা আনতে পারি নাই। এটা কিন্তু একটা চ্যালেঞ্জ, শুরু করেছি আমরা, এখন আসা শুরু হবে। যেমন এই বছরে একটা পাওয়ার প্ল্যান্ট পায়রাটা পাওয়ার দেওয়া শুরু করবে। সো এই যে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, এই গ্যাপে কিন্তু আমাকে পাওয়ার প্ল্যান্টগুলি ধরে রাখতে হয়েছে লিকুইড ফুয়েল। আমি তো যদি বন্ধ করে দিতাম, আমি যদি প্রাইসের কথা চিন্তা করতাম, সারা যেরকম চিন্তা করতাম, না প্রাইস তো কম রাখতে হবে, সো আমি যদি বন্ধ করে দিতাম তাহলে অন্ধকারে থাকতো মানুষ। তা আমি তো আর অন্ধকারে রাখতে চাই না, আমাকে তো পাওয়ার দিয়ে রাখতে হবে তাদেরকে। সো কমফোর্ট ফিল করবো আমরা। এই যে আমাদের নিউক্লিয়ার পাওয়ার চলে আসবে 2023-24-এ, আমাদের বড় পাওয়ার প্ল্যান্টগুলি চলে আসবে, আসলে পরে আমি মনে করি যে আস্তে আস্তে এই পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ হয়ে যাবে। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান হলো 10-12% মতো লিকুইড ফুয়েল রাখা, এর বেশি আমরা রাখবো না। তো আমাদের এটার জায়গায় যেতে হয়তো 24-25 এরকম লাগবে, 2024 সালের মধ্যে আমরা হয়তো ওই জায়গাটা যেতে পারবো। এখন আমার কথা হলো এই যে HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা, এটা কি ডেভেলপ করে? যত যেই দেশে বেশি বিদ্যুৎ ব্যবহার করে দেখা যায় যে তাদের দেশের স্বাস্থ্য খাত বেটার, শিক্ষা খাত বেটার, এগুলো ডেভেলপ করে। সো ওই বিদ্যুতের ইন্ডেক্সটা ধরে যদি আমরা আগাতে পারি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের দেশের কত ডেভেলপমেন্ট হচ্ছে ইউজটা। ডক্টর শামসুল আলম, আপনি এই মন্ত্রীর এই কথার সঙ্গে একমত কিনা? কারণ তিনি বলছেন যে শেষ পর্যন্ত আমরা আসলে পরিকল্পনা অনুযায়ী 10-12% তেলের বিদ্যুৎ কেন্দ্র থাকবে। প্রথম যে বিষয়টি এখন আমাদের জন্য চ্যালেঞ্জের কথা আমরা আগেই বলেছি। এখন আসেন যে আমাদের অভিজ্ঞতা কি বলে। অভিজ্ঞতা বলে যে বিদ্যুৎ উৎপাদনে প্রাইমারি এনার্জি সাপ্লাই থেকে কনজিউমারের বাড়ি পর্যন্ত গৃহে বিদ্যুৎ পৌঁছানো, বা শিল্পের দরজায় বা শিল্পের কলকারখানায় মেশিনে বিদ্যুৎ পৌঁছানো পর্যন্ত যে সাপ্লাই চেন, এই সাপ্লাই চেনে সরবরাহ ব্যয় বৃদ্ধি, অযৌক্তিক ব্যয় বৃদ্ধি 50-60%-এরও বেশি, ক্ষেত্র বিশেষে ডাবল। এই যে আমাদের এইগুলো যে ঘটে গেছে, কেন ঘটে গেছে? সেটা হচ্ছে যে আমরা আমাদের সামর্থ্যের তুলনায় অতি দ্রুত অনেক কিছু এক্সপানশন করতে গেছি, যে আমরা ভারসাম্য রাখতে পারি। মানে এত দ্রুত বিদ্যুতায়িত হওয়ার দরকার ছিল না। না, দরকার ছিল কি ছিল না সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে এই জিনিসটা ভারসাম্য রাখতে পারিনি, এটি মৌলিক কথা। কেন পারিনি? এইবার আসেন, আরইবিতে কিছু কিছু আমরা সরকারের কাছে ভুল নীতি চাপিয়ে দিছি। যেমন বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন ছিল যে আমরা বিদ্যুৎ বিতরণটা ম্যাক্সিমাম পল্লী বিদ্যুৎকে দিয়ে দেব। সেইটা করতে যে পল্লী বিদ্যুৎকে আমরা দিয়ে, এখন আছে কিন্তু 48% টোটাল বিদ্যুৎ পল্লী বিদ্যুতে। পল্লী বিদ্যুতের প্রবৃদ্ধি হচ্ছে 14% করে। বড় বড় শহরের জায়গাগুলো যেগুলো ইকোনমিক্যালি ভাইবল, সেগুলোকে আমরা আরইবিকে দিয়ে দিচ্ছি। আরইবিকে দিতে যে করছে কি, তাকে আমরা সাবসিডাইজ রেটে বিদ্যুৎ দিচ্ছে। 2 বছর আগে তাকে দিছিলাম 4 টাকা 23 পয়সা দরে, এখন তাদের নামিয়ে 4 টাকা 13 পয়সা এনেছে। কারণ আমি সবার ঘরে বিদ্যুৎ পৌঁছাতে যে আমার কম দামি বিদ্যুৎ বেশি খরচ হয়ে যাচ্ছে, কারণ আমি তো ঘরে ঘরে বিদ্যুৎ দেবো। তার মানে 60 লক্ষকে আমরা লাইফ লাইন থেকে মিনিমাম বিদ্যুৎ তুলে নিয়ে এসেছি। এই যে জায়গাগুলোকে আমরা রিড্রেস করতে গেছি। 60 লক্ষের হিসাবটা কি? মানে আপনি ওরা কম বিদ্যুৎ যত কম বেশি খাক সেটা বড় কথা না, 25 ইউনিটের নিচে থাকলে তাদের 1 টাকা 5 পয়সাটা 25 পয়সা দিতে হতো। তো সেইটা লাইফ লাইনে যাওয়ার কারণে ড্রাস্টিক্যালি বিদ্যুতের দাম, রেভিনিউ অর্ধেক হয়ে গেছে, সেটাতে কমে গেছে। আবার এক্সপানশন করতে যে দেখা গেছে যে পার ইউনিট বিদ্যুতে যতখানি ডিস্ট্রিবিউশন কস্ট হওয়ার কথা আরইবিতে অনেক বেড়ে গেছে। যেমন স্ট্যান্ডার্ড হচ্ছে 40 পয়সা, আপনার জনবল ব্যয় তাদের বেড়ে গেছে 90 পয়সা, যেখানে আপনার অবচয় ব্যয় হওয়ার কথা হচ্ছে 20-25-26, সেখানে 60 পয়সা হয়ে গেছে। নেস্কোতে ওই রকম হয়ে গেছে। তার মানে এগুলোকে তো পুরা প্ল্যানিংয়ের পর্যায়ে আমরা কিন্তু তাল সামলাইতে পারি নাই। আর তারপরে এই ফাঁকে অবসরে কি ঘটেছে, দ্রুত কিছু এক্সপানশন করতে যে কিছু চুরি হয়ে গেছে, কিছু অসাধু ব্যবসা করতে গেছে, কিছু পয়সা তৈরি করে ফেলেছে। এই জায়গাগুলো এখন আমাদেরকে রিপেয়ার করতে হবে।
আমি যে কথাটা এখন আমি কিভাবে রিপেয়ার করব এটা শুনবো, এরপর আপনার কাছেই আসবো। ডক্টর ইজাজ হোসেন, আপনার কাছে আমি জানতে চাই যে মানে আমার জানবার ইচ্ছা যে মন্ত্রী বলছিলেন যে তাদের মূল লক্ষ্য মানে এই সরকারেরই, কারণ সেই বলছিলাম যে মানে ঘরে ঘরে বিদ্যুৎটা তো একটা স্লোগানের মতো আওয়ামী লীগ সরকারের, তো তাদের মতে যে লাইট জ্বলবে পাখা চলবে এটা একটা জীবন মানের উন্নয়ন করবে, এই বেশি দামে লাইট জ্বালিয়ে পাখা চালিয়ে লাভ হচ্ছে কিনা এবং সরকারেরই বিপুল পরিমাণ ভর্তুকি, মন্ত্রী নিজে বলছিলেন 4,000 কোটি টাকা সরকারের মধ্যে ঢেলেছে, মানে না এখন 8,500 কোটি টাকা 8,500 কোটি টাকা লাভ হচ্ছে কিনা এই হিসাবটা আমরা রাখছি তো না, এইসব তো করা খুব ইজি না। হ্যাঁ, আমরা বাট এটা একটা আমরা যেটা বলি না, যে লাভ হচ্ছে, লাভ হবে না কেন? না, হ্যাঁ লাভ হচ্ছে, একটা অ্যানেকডোটাল একটা এভিডেন্স যেটা থাকে যে এগুলা দিলে উন্নতি হচ্ছে, এবং উনি যেটা বললেন একটু যথার্থ যে আমি যদি বিদ্যুৎ না দিতে পারতাম এই গত 5 বছর তাহলে তো আমাদের আরো অনেক বেশি ক্ষতি হতো। তো আমি যেটাকে মাল্টিপ্লায়ার এফেক্ট বলি বিদ্যুৎ দেওয়ার, সেটা থেকে তো আমরা পাচ্ছি। কিন্তু প্রফেসর শামসুল আলম যে কথাগুলো বলছে যে এই এত ফাস্ট এই জিনিসটা করার, কারণ আমাদের ধরেন অনেক দিন ধরেই তো আমাদের এনারা বিদ্যুৎ পাচ্ছে না, পাচ্ছে না, এবং পাবে এটা ফর শিওর, কারণ সব দেশে ওইভাবে গ্রো করে। তো এত ফাস্ট করতে গিয়ে যে রং জিনিসপত্র কিছু ঢুকে গেছে সিস্টেমে, হ্যাঁ নয়েজ আর কি আমরা যেটা কমিউনিকেশনে যেটা বলি, হ্যাঁ এই নয়েজটা যেটা ঢুকে গেছে এইটার জন্যই অ্যাকচুয়ালি আমাদের এখন স্যার আমার তো খুব ভালো লাগে ভাবতে যে মানে সব ঘরে ঘরে বিদ্যুৎ, এবং আমার বরং প্রশ্ন জাগে যে এখনো কেন হলো না, কিন্তু মানে আপনি যদি নয়েজটাই একটু ব্যাখ্যা করে বলতেন। না বাট এই যে রিসেন্টলি এই গত ওই কি বলে গত 2 বছরে আমরা লক্ষ্য করেছি যে অনেক রকম অ্যাক্সিডেন্টসও হয়েছে, হ্যাঁ, যে বিদ্যুতের তার পড়ে গিয়ে, কারণ এত তাড়াতাড়ি সব জায়গায় দিয়েছে এবং অনেক লোডশেডিং এই এই গত সঞ্চালন লাইনটা প্রস্তুত নয় কিন্তু আমরা বিদ্যুৎ উৎপাদন করি, ডিস্ট্রিবিউশন লাইন, সঞ্চালন লাইনগুলো হেভি, ডিস্ট্রিবিউশন লাইনগুলো এগুলো অনেক জায়গায় এরকম দেখা গেছে খুব তাড়াতাড়ি খুব দ্রুত, কারণ আমরা সবসময় শুনছি যে 2021 সালের মধ্যে হবে, কিন্তু আসলে আরো আগেই হয়ে যাবে। তো এই যে একটা মানে বড়াই করে বলা যে আমি এটা করতে পেরেছি, এটা চেস করার জন্য ওনাদের সিস্টেমটা খুব স্ট্রেস, হ্যাঁ খুব টান পড়েছে সিস্টেমে, এটা অ্যাবসলিউটলি এখন একটু বেটার এখন যেটা হয়েছে, বাট গত বছরে আমরা লক্ষ্য করেছিলাম খুবই টান পড়েছিল সিস্টেমে। তো এই কথাটাই আমি ওনার সাথে এক করি যে এগুলা বিতরণ লাইন তৈরি হয়নি কিন্তু আমরা তৈরি হয়েছে, অনেক জায়গায় নিম্নমানের তৈরি হচ্ছে, অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, হ্যাঁ অনেক জায়গায় লাইন হয়েছে বিদ্যুৎ যাচ্ছে না, হ্যাঁ এর আগে যেটা আমরা শুনেছিলাম যে মানে খাম্বার কিছুই নাই, এখানে ওই প্রবলেম নাই, হয়েছে বিদ্যুৎও আছে। বাট এখানে যেটা সেসব প্রশ্ন যেগুলো করছে আমি মাননীয় মন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের যে এত বিদ্যুৎ এবং সিস্টেমে যদি এত করাপশন থাকে তো বিদ্যুৎ আপনি বিক্রি করবেন কি করে? ডক্টর ইজাজ হোসেন, আমি একটা বিরতির পর আপনাকে দিয়ে শুরু করব। আমি আসলে আমার আলোচনাটা একেবারে আমার মানে এই মানে কারণ আমি সবসময় ভেবেছি যে ঘরে ঘরে বিদ্যুৎ যাবে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরো দুটো জিনিস নিতে হবে, আরো দুটো জিনিস নেওয়ার পরে আপনি জায়গায় পৌঁছাতে পারবেন। আমি একটা বিরতির পর এসে শুনবো যে উদ্বেগের জায়গাটা কেন অন্য জায়গায় এখন আপনাদের এত উৎপাদনের পরে। একটা বিরতির পর ফিরে এলাম রাজকাহনে। ডক্টর ইজাজ হোসেন, আপনি বলতে শুরু করেছিলেন, আপনি এবং ডক্টর শামসুল আলম মনে হয় একরকমের একমতও হলেন যে এখন বিদ্যুৎ উৎপাদনে তো আমরা একটা জায়গায় পৌঁছেছি, কিন্তু বিদ্যুৎটা পৌঁছে দেওয়ার পথটা তৈরি ঠিকভাবে না করে পৌঁছানোয় আপনাদের কাছে একটা তাড়াহুড়ো বোধ হচ্ছে। হ্যাঁ তাড়াহুড়ো বোধ হচ্ছে, এবং যে কারণে আমি বলেছিলাম যে আমাদের অনেক রকম সমস্যা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু গোয়িং ফরওয়ার্ড আর কি ফিউচারে আমরা যদি দেখি যে যেই চ্যালেঞ্জটা মেইনলি আমি দেখতে পাচ্ছি যে উনি তো বিদ্যুৎ সেক্টর দেখছেন, বাট দেশে যদি ইকোনমিক গ্রোথ হ্যাঁ ওই প্রপোর্শনে না হয়, হ্যাঁ তখন এই যে এতগুলো বিদ্যুৎ ওনাকে বিক্রি করতে হবে। আমি খুব সারপ্রাইজ যারা কমপ্লেন করলো যে তারা বিদ্যুৎ চাচ্ছে, যে তাদেরকে বিদ্যুৎ কানেকশন না দিলে বিদ্যুৎ বিক্রি হবে কি করে। তো উনি তো এটা ডেফিনেটলি আরো বেশি ইজি করে দেওয়া, আরো বেশি ফ্যাসিলিটেট করা উচিত, এবং যারা এটাকে প্রিভেন্ট করছে তাদের নিজের অস্তিত্বতেও তারা করছে। এখন আমি মনে করি দেশে 15,000 মেগাওয়াট তৈরি হতে পারে যে এই 15,000 মেগাওয়াট নেওয়ার লোক নাই। হ্যাঁ অফকোর্স ডেফিনেটলি। আরেকটা জিনিস তাদেরকে যদি বাধা দেওয়া হয় এইভাবে, হ্যাঁ যে তাদের কাছ থেকে কি বলে এই ব্রাইব চাওয়া হচ্ছে, চাওয়া হচ্ছে। ফেসবুকে কমেন্ট আছে 8 জনের জন্য 70,000 টাকা নিয়েছে। আমি তো খুব আশ্চর্য যে আমি ভেবেছিলাম যে এখন বিদ্যুতের যে অবস্থা ওনারা তো সেদে বাসায় গিয়ে দেবেন, তাই তো বলছেন মন্ত্রী সংসদেও বলেছেন। সেটা থেকে এটা তো বিরাট একটা কারণ হচ্ছে যে আমাদেরকে এই বিদ্যুৎটা কনজিউম করতে হবে। এই বিদ্যুৎ যদি কনজিউম না করি
তাহলে কিন্তু আমাদের এই যে এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার অলরেডি কিন্তু আমরা বেশ ইনফ্রাস্ট্রাকচার ডক্টর প্রফেসর শামসুল আলম যেটা বললেন ওদের কিন্তু বসায় বসায় খাওয়াচ্ছি আমাদের বেশ কিছু আমি জানি না কয়টা পাওয়ার প্ল্যান্ট বাট আমার জানা মতো অ্যাটলিস্ট 5টা পাওয়ার প্ল্যান্ট ওরা 1 কিলোওয়াটও বিদ্যুৎ তৈরি করে না ওরা ওদের যে চুক্তি আছে সেই অনুযায়ী ক্যাপাসিটি চার্জে ওরা বছরে পায় হ্যাঁ কারণ আমাদের তাদের ওই বিদ্যুৎটার প্রয়োজন হচ্ছে না প্রয়োজন হচ্ছে না তাহলে লোডশেডিং হচ্ছে কেন হ্যাঁ, এটা তো উত্তরাবাসী আরেকটা কথা, একজন এটা- লিখেছেন যে এই- মন্ত্রীকে জিজ্ঞেস করুন এখনো গরম পড়েনি ঠিক মতো লোডশেডিং হচ্ছে কেন লোডশেডিং গরম পড়লে হবে আরো লোডশেডিং হওয়ার মধ্যে দুইটা কারণ আছে একটা হচ্ছে যে এই যেটা আমরা শুনলাম একটু আগে যে আমাদের যে টোটাল ইনফ্রাস্ট্রাকচার বিদ্যুৎটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার সেটা ওইভাবে হয় না জেনারেশন আছে ভেরি গুড পাওয়ার প্ল্যান্টস আছে হ্যাঁ মেবি ডিস্ট্রিবিউশনেও ট্রান্সমিশনেও যাচ্ছে কিন্তু ডিস্ট্রিবিউট হওয়ার সময় ওখানে গোলমাল হয়ে যাচ্ছে তো ওইটা আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে আর উনি যেটা বলেন ডিসপ্যাচটাও ঠিক করতে হবে এটা গেল আরেকটা আমরা যেটা শুনেছি এটা আমি কতখানি সত্যি জানি না যে যখন তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রান করতে হয় তখন কতখানি তেল বিদ্যুৎ কেন্দ্র রান করব সেটার ব্যাপারে নাকি একটা সিদ্ধান্ত আছে ওনারা ওই যেহেতু তাদের ভর্তুকি বেড়ে যাবে এবং ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে বলে দেওয়া হচ্ছে যে এর থেকে বেশি তোমরা ভর্তুকি পাবে না there is some kind of একটা প্ল্যানিং যে আমি এর বেশি কারণ যেটা হয় না এখন তো আপনি বলছেন আবার কোন কোন পাওয়ার স্টেশনের পাওয়ারের আমাদের প্রয়োজনই হচ্ছে না 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 কিন্তু কথা হচ্ছে যে ওটা তো এনারা ইচ্ছা করে বিদ্যুৎ প্রডিউস করছে না যদিও পারে কারণ বিদ্যুৎ প্রডিউস করলেই তো তেল খরচা হবে তেল খরচা হলে তাদের ভর্তুকি বেড়ে যাচ্ছে তো ওইটা কিছুটা কমায় রাখে সো এই লোড শেডিংটার থেকে কবে বাড়াবো কমপ্লিটলি এটা ডক্টর শামসুল আলম জাস্ট 2 মিনিটে আপনার কাছে আসলে শুনতে চাই আমার কথা একটা প্রশ্ন করে দিই বেসরকারি খাতের সাহায্য নাকি নেওয়া হবে বিতরণ এবং সঞ্চালন নাইলে তাহলে তো ভালো হওয়ার কথা ব্যবস্থাপনা প্রশ্ন আপনি বেসরকারি খাতে সাহায্য নেওয়ার প্রশ্ন আজকের পরিসরে আমি ওটার মধ্যে ঢুকতে চাই না আমি যেটা বলতে চাই যে সাশ্রয়ী বিদ্যুৎ দেওয়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া সবার ঘরে বিদ্যুৎ দেওয়া এখন সরকারের এটা একটা কমিটমেন্ট এবং সরকারের এটা একটা অঙ্গীকার সেটার একটা লক্ষ্য এই জায়গাটায় ফলপ্রসূ হতে হলে যে জায়গাটা আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে সবার ঘরে বিদ্যুৎ দেওয়াটা এটাকে প্রায়োরিটি দিতে হলে যে সরকার যে অফগ্রিড বিদ্যুৎ উন্নয়নের যে পরিকল্পনা নিছে সেই জায়গাটা সাবসিডি দিক অফগ্রিড বিদ্যুৎ অফগ্রিড অনগ্রিড আর অফগ্রিড মানে গ্রিডের বাইরে যেটা সোলারের কথা বলছেন সোলার সেখানে হাইব্রিড সিস্টেম আছে সব রকম ওখানে দিলে ওইখানে ডিমান্ড কম মানে আছে নবায়নযোগ্য জ্বালানি প্লাস অনবায়নযোগ্য জ্বালানিও আছে সেখানে ডিজেলও ব্যাকআপ দেওয়া হয় সেই জায়গাটা পুরাপুরি ইকোনমিক অ্যানালিসিসটা সরকারের কাছে নাই কিন্তু সেই জায়গার একটা মার্কেট আছে সেখানে প্যানেলের বাজারের ইকুইপমেন্টের বাজার তৈরি হয়েছে বিদ্যুতের বাজার তৈরি হয়নি বিদ্যুতের বাজার নিয়ে প্রহসন হচ্ছে প্রতারণা হচ্ছে মানুষ 30 টাকায় বিদ্যুৎ কিনছে ওই সমস্ত জায়গাগুলো আমি ব্যক্তিগতভাবে শেষের বাড়ি বাড়ি সার্ভে করে এসছে এই জায়গাটার উপরে আমি বলবো যে বিশেষভাবে সরকার নজর দিক কারণ যারা অথরিটি আছে কর্তৃপক্ষ আছে তারা এটাতে সরকারকে বিভ্রান্তির মধ্যে রেখেছে এইটা গেল একটা দিক দ্বিতীয়ত দিক যে বিদ্যুতের দাম এখন যা উৎপাদন ব্যয় হচ্ছে তার তুলনায় মিনিমাম 40% কমিয়ে আনা সম্ভব এই অবস্থায় যেটা অপচয় আছে বললাম তো যে লোড ডিসপ্যাচ সেন্টারে কোন জেনারেটরকে কত বেশি চালালে কত কম দামে বিদ্যুৎ উৎপাদন করা হয় এর একটা টেকনিক্যাল প্রায়োরিটি আছে বিতরণ সঞ্চালন লাইন থেকেই আসলে মূল সমস্যা হিসেবে চিহ্নিত করা যাচ্ছে না না কোন বিতরণ সঞ্চালন লাইনের কোনো মূল সমস্যা নয় এই জিনিসটা ভুল ব্যাখ্যা করা হচ্ছে মূল সমস্যা হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদন ব্যয় এবং নিরবচ্ছিন্নতার বিষয়টি বিতরণ নয় আপনি উৎপাদনের সঙ্গে চাহিদার সামঞ্জস্য রাখতে পারছেন না এবং সেই সামঞ্জস্য রেখে পরিষ্কার সেটা ডক্টর ইজাজ হোসেন বলেছিলেন আপনি বলেছেন লোড ডিসপ্যাচই মূল সমস্যা সেখান থেকে তো আমি ধরতেই পারি তাহলে বিতরণ সঞ্চালন এই মূল সমস্যা না বিতরণ সঞ্চালন লোড ডিসপ্যাচ না লোড ডিসপ্যাচ হচ্ছে তার আগে যেটা বলছেন কোন পাওয়ার প্ল্যান্ট থেকে আপনি নিজেই ওই লাইনটা বলেছিলেন সেখান থেকে নিয়েছিলাম এটার এফেক্ট আছে কিন্তু উনি যতখানি বলছেন আমার মনে হয় ততখানি হয় নসরুল হামিদ বিতরণ সঞ্চালন লাইনে আমি যদি ডক্টর শামসুল আলমের মতো এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে পরিষ্কার করে বলি যে আমরা মনে করি বিতরণ সঞ্চালন লাইনে একটা সমস্যা যে কারণে লোডশেডিং সমস্যা আপনারা বলছেন চাহিদার চেয়ে এখন বিদ্যুৎ উৎপাদিত বেশি হচ্ছে কিন্তু আমরা এমনকি বাসা বাড়িতে শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি না সমস্যাটা হলো কি এখন যে বিদ্যুৎ বিভ্রাটটা হচ্ছে এটা তো লোডশেডিং না উত্তরাতে হয়তো তার বাড়িতে বিদ্যুৎ নাই হয়তো দেখা যাবে ওই রাস্তার কোনো ট্রান্সফরমার জ্বলে গেছে বা তার ছিঁড়ে গেছে সেটা লোডশেডিং না
তো সেটা আমি জানাতে যাচ্ছি, আচ্ছা, অনেকে হয়তো সেটা মনে বিকালে করতে পারে বিতরণ সঞ্চালন লাইনের সমস্যা তো বটে। এখন সেখানে হয়তো এটা হওয়া স্বাভাবিক, এটা আমাদের এখনো এক্সপোজ লাইন, তো আমাদের সব তো আর আন্ডারগ্রাউন্ড ডাক্টেড না, তো সেখানে যেহেতু আমাদের সময় লাগবে, অনেক অর্থ লাগবে। বিষয়টা হলো স্যারদের কথা শুনে আমার ভালোই লাগতেছিল, আমি খুব এনজয় করতেছিলাম দুজনের কথা শুনে। অনেক সময় ক্রিকেট খেলাতে সবচেয়ে বড় প্লেয়ার কে জানো? দর্শকরা। কারণ সাকিব যখন বল করতেছে দর্শক কিন্তু বলতেছে ও যদি এইভাবে বলটা না করতো তাহলে ওইভাবে করলে কিন্তু সে আউটটা করতে পারত। তো দর্শকরাই কিন্তু সাকিবের থেকেও বেরি বড় এক্সপার্ট, স্যাররা কিছু মনে করেন না, আমি সে কথা বলছি না আপনাদেরকে। তো আলটিমেটলি আমি যেখানে বসে আছি এখন স্টিয়ারিং এর মধ্যে, স্যাররা বিভিন্ন রকম উপদেশ দিচ্ছেন, ভালোই লাগতেছে শুনতে। বিষয়টা হলো যে টেকনোলজি একটা বড় জায়গা, যে স্যাররা যেটা বোঝানোর চেষ্টা করতেছেন, যদি আমাদের কাছে স্কোর কার্ড থাকতো, ডেটা যদি প্রতিদিনেরটা ইনক্লুড থাকতো, তাহলে আমার ড্যাশবোর্ডে আমি বুঝতে পারতাম যে কোন পাওয়ার প্ল্যান্ট কখন স্টার্ট হচ্ছে, কখন কোন জায়গা থেকে বিদ্যুৎ নিচ্ছি। তাই এটা টেকনোলজি ব্যাপার। সমস্যাটা হয় এরকম ডেভেলপমেন্ট কান্ট্রিগুলিতে যারা পুরনো ম্যানেজমেন্টে থাকেন তারা সহজে টেকনোলজি দিকে যেতে চায় না। এটা টার্মে বলা হয় চেঞ্জ ম্যানেজমেন্ট। যে কান্ট্রি যত দ্রুত যেতে পারছে ম্যানেজমেন্টে চেঞ্জ আনতে পারছে, তারা তত দ্রুত ডেভেলপ করতেছে। আমরা এখন সেই পর্যায়ে আছি। আমি যতই প্রেশার দিচ্ছি আমাদের টেকনোলজির দিকে যেতে হবে, আমাদের সিস্টেমটাকে আরও বেশি ডিজিটালাইজ করতে হবে। আমি ওই ফোন করে বলবো না অমুক পাওয়ার প্ল্যান্ট শাট অফ করো, আমি অমুক বলবো না যে অমুক জায়গায় চলে গেছে, এখনো খুঁজতে হয় যে ওই জায়গায় পাওয়ার চলে গেছে, দেখো তো কি হয়েছে। সো ইট ক্যান বি হোললি ডিজিটালাইজ, অ্যাবসলিউটলি মনিটরে। সো যেমন আমাদের এলএলডিসি লোড ডিসবার্স সেন্টারে আমাদের মনিটর আছে, বাট যখন আমরা শাট অফ করি তখন আমরা টেলিফোনে বলতেছি, এটা অটোমেটিকলি কাজ করে না। আমাদের সিস্টেমে ডিস্ট্রিবিউশনের স্ক্যাডার সিস্টেম নাই। এখন বলতে কবে হবে, কেন করে না, এটা বলা মুশকিল। মানে কেন করে না, হবে, হতে যাচ্ছে, কারণ আমরা প্রজেক্ট নিচ্ছি। আমাদের এফোর্টটা হলো যত বেশি পুশ করতেছি যে ইউ হ্যাভ টু গো দেয়ার। যেমন এই যে উনি বলতেছেন আমি ভাই বিদ্যুৎ পাচ্ছি না, আমি অ্যাপ্লাই করে পাচ্ছি না, এটাও যদি অনলাইনে অ্যাপ্লিকেশন থাকতো এবং অনলাইনে যদি বলা থাকতো যে 7 দিনের বেশি ওভার হয়ে গেলে বিদ্যুতের কানেকশন, তাহলে অটোমেটিকলি সচিবের কাছে চলে আসবে রিপোর্ট যে এই এতগুলো কানেকশন হয় না। সো এই যে অনলাইন অ্যাপ্লিকেশন করা, অনলাইন হয়, অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন, বাকিটা কিন্তু অফলাইনে কাজ হয়। সো এই যে জিনিস যাওয়াটা, অফকোর্স ইট উইল টেক টাইম, কারণ আমাদের এখনো ওই মানসিকতা রয়ে গেছে যে এত দ্রুত আমরা টেকনোলজি যাব। নসরুল হামিদ, আপনার সঙ্গে মানে এইগুলো খুবই দ্রুত হবে, কারণ একই সঙ্গে ঘরে ঘরে বিদ্যুৎ, আবার ডিজিটাল বাংলাদেশ, দুটোই তো আপনাদেরই প্রতিশ্রুতি বটে। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী, ধন্যবাদ ডক্টর শামসুল আলম, ধন্যবাদ ডক্টর ইজাজ হোসেন, ধন্যবাদ। দর্শক, আপাতত বিদায় রাজকাহন থেকে।